আরে রেকর্ড করেন নাই? করে নিচ্ছি, ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে দেখ বিজেটি আমরা যেটা বলছি যে বিজেটি আর অফ টু টাইপস। তোরা একটু পড়েছিস আগে যে একটা হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি, তাই তো? এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। তো এই এনপিএন আর পিএনপি যে ট্রানজিস্টর গুলো আমরা তৈরি করি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর তৈরি করি, সেটা হচ্ছে একটা ধর একটা পি টাইপ ম্যাটেরিয়ালস আছে আমার কাছে। সেই পি টাইপ ম্যাটেরিয়ালসটাতে আমি একটা এন টাইপ ম্যাটেরিয়ালস এখানে ডোপিং করে দিলাম, এন টাইপ একটা ডোপিং করে দিলাম, তাহলে এটা পিএনপি হয়ে যাবে। অথবা এরকম করা যেতে পারে যে একটা এন টাইপে আমি পি টাইপ ডোপিং করে দিলাম, ঠিক আছে? তো তার ফলে আমার কি হবে, এটা এনপিএন হয়ে যাবে, এনপিএন হয়ে যাবে। এবারে দেখ এটা আসলে কি, মানে এরকম হতে পারে যে দুটো পি টাইপের মাঝখানে একটা স্যান্ডউইচ আছে এন টাইপ, বা দুটো এন টাইপের মাঝখানে একটা স্যান্ডউইচ আছে পি টাইপ। কিন্তু অ্যাকচুয়ালি তো এইভাবে করা হয় না যে একটা দুটো পি টাইপের মাঝখানে একটা স্যান্ডউইচ করে দিলাম, বা একটা এন টাইপ ম্যাটেরিয়ালস দুপাশে আমরা পি টাইপ ম্যাটেরিয়ালসকে সংযুক্ত করে দিলাম, এরকম ভাবে করা হয়নি। কারণ তাতে অনেক ডিফেক্ট আসবে, বুঝতে পারছি, জয়েনিং করা হলো। এবং এটা খুবই একটা সূক্ষ্ম একটা বিষয় ট্রানজিস্টার, বুঝতে পারছি। এখানে আমরা কোনো রকম আমরা এখানে ডিফেক্ট চাইবো না, আমাদের যে কন্ডাকশনের ডিফেক্ট আসবে এরকম ভাবে করলে। বাট এটা হচ্ছে সবচাইতে ভালো প্রসেস, যেটা এটা অটোমেটিক নিজে নিজে তৈরি হবে পিএনপি, যেটা আমি শুধুমাত্র এখানে একটা এন টাইপ ম্যাটেরিয়ালস এর ডোপিং করে দেব। এবং এই ট্রানজিস্টার যে আমাদের আবিষ্কার হয়েছে, এটা একটা রেভলিউশনারি ডিসকভার, বুঝতে পারছিস, 1947-এ, তাই তো? এটা একটা রেভলিউশনারি ডিসকভার এই কারণে যে এর আগে আমাদের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো ছিল সেগুলো অনেক বড় বড় হতো, ট্রায়োড ভালভ ইউজ করা হতো, ট্রায়োড ইউজ করা হতো, ট্রায়োড, ঠিক আছে, বিজেটির পরিবর্তে। তো সেগুলো ভ্যাকাম টিউব মূলত, যার জন্য কি হতো, অনেক বড় বড় যন্ত্রপাতি আমাদের তৈরি হতো। বা আগেকার দিনে যদি পুরানো দিনের কম্পিউটার দেখিস, অনেক বড় বড় একটা ঘরের সমান একটা কম্পিউটার হতো। তাহলে ট্রানজিস্টার আবিষ্কারের পর থেকে এটা একটা রিভলিউশন হলো বলতে পারিস যে ইলেকট্রনিক্স এর ফিল্ডে। এবং এটা কিন্তু মূল কারণ, এটা এত বাড়বাড়ন্তের মূল কারণও কিন্তু কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে? তো সেখানে সেখানে একটা আমরা এই যে এদের যে কেরিয়ার কনসেন্ট্রেশন, হ্যাঁ, বা এদের যে ধর কেরিয়ার যে আধান বাহকের যে পরিমাণ, তাদের যা আধান বাহকের সঙ্গে আমরা জানি যে কারেন্টের ডাইরেক্ট রিলেশন আছে পার ইউনিট টাইমে, যে কেরিয়ার যেটা কন্ডাকশন হয় সেটা হচ্ছে যে কারেন্ট। তাহলে কেরিয়ার কনসেন্ট্রেশনের যে কনসেপ্টটা কিভাবে ডিপেন্ড করছে, কেরিয়ার কনসেন্ট্রেশনটা এনার্জি লেভেলের উপরে, তাহলে সেটার সঙ্গে সঙ্গে একটা কোয়ান্টাম ফিজিক্স আসছে। তার মানে বুঝতে পারছি যে উইদাউট কোয়ান্টাম ফিজিক্স এটা এক্সপ্লেন করা বা এর ডিসকভার করা সম্ভব হতো না। তো সেটা যাই হোক, আমরা এখানে যেটা মূলত পড়বো, আমরা এই ডিভাইসটা সম্পর্কে পড়বো। এই ডিভাইসটা অলরেডি ডিসকভার হয়ে আছে, এই ডিভাইসটা সম্পর্কে আমরা পড়বো, পিএনপি বা এনপিএন যেটাই বলি। কিন্তু এই এনপিএন ট্রানজিস্টার আমরা জানি একটু বেশি মোর ইফেক্টিভ পিএনপির তুলনায়। কারণ কি না, এর যে মেজরিটি চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে ইলেকট্রন, এটা কি জানিস কেন? আর এর হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে যে হোল। এই কারণে এনপিএন ট্রানজিস্টারটাকে আমরা বেশি ইউজ করি, ডিভাইসে আমরা এনপিএন ট্রানজিস্টারটাকে ইউজ করতে পছন্দ করি। তার কারণ কি জানিস? তার কারণ হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি বেশি। ইলেকট্রনের মোবিলিটি কেন বেশি? না, ইলেকট্রনের মোবিলিটি এই কারণেই বেশি, তার কারণ হচ্ছে যে ইলেকট্রনের যে ইলেকট্রনের ভরটা কম। ভরটা ভরটা কম। ভর কম বললে ভুল, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি একই হওয়ার কথা, ফাঁকা ইলেকট্রনের অংশটাকে তো হোল বলা হয়। ইলেকট্রনের ভর কি ডাইরেক্ট ইফেক্টিভ মাস বলতে হবে, কার্যকরী ভর। ভর ওরকম। হ্যাঁ, ওইরকম একটা লেখা ওই এম স্টার এইচ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম স্টার এইচ ইফেক্টিভ মাস। এটা ডিপেন্ড করছে এম স্টার এইচটা ওই ফার্মি লেভেলের উপরে, বুঝতে পারছি। ওখান থেকে কনসেপ্ট আসছে, এটা সলিড স্টেট ফিজিক্সে পড়া হবে গেল, বা আমরা ওই সেমিকন্ডাক্টরের ওখানে পড়তে পারি ব্যাপারটা ইফেক্টিভ মাস সম্পর্কে। তো যেটা আমরা বলছিলাম যে ইফেক্টিভ, ওই ক্যালকুলেশন গুলো সব বড় ঝামেলা করতে। তাহলে এই ইফেক্টিভ মাস যেটা সেটা হচ্ছে যে এই ইলেকট্রনের ক্ষেত্রে কম, তার ফলে এর মোবিলিটি বেশি। ওই জন্য আমরা এনপিএন ট্রানজিস্টরটাকে ইউজ করতে চাই।
এবার হচ্ছে আমরা এই এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখব। ঠিক আছে, আমরা ডাইরেক্ট ওয়ার্কিং প্রিন্সিপালে যাই। তাহলে আমার নেক্সট টপিক হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টর বলতে আমরা এনপিএনটা কি বুঝবো? আমি যত ট্রানজিস্টর ইউজ করবো সব এনপিএন। ঠিক আছে, এমিটার এই বেসিক বিষয়গুলো তো জানিস যে কালেক্টর একটু লম্বা হয়, এমিটারটা মাঝামাঝি হয়, আর বেসটা হচ্ছে যে সবথেকে পাতলা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টর হলে এইখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে, তাই তো? মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে মোটামুটি হোল থাকবে, হোল থাকবে, কিন্তু এখানে মাইনরিটি ক্যারিয়ার কি থাকবে? হোল থাকবে। এখানেও মাইনরিটি ক্যারিয়ার হোল থাকবে, আর এখানে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে, তাই তো নাকি? তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি? এই পোর্শনটাকে আমরা বলছি এমিটার। এই পোর্শনটাকে বলছি বেস, এই পোর্শনটাকে বলছি কালেক্টর। ঠিক আছে, এবারে দেখ আমরা সাধারণত যেটা করি এর ওয়ার্ক প্রিন্সিপালটা আমরা যেভাবে পড়বো, যে ইন জেনারেল আমরা কি করি বলতো, যে এটা ট্রানজিস্টারের, যেটা ট্রানজিস্টার নামকরণের যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আমরা এই যে এই এমিটার বেস জাংশন, যেটা মানে যেটাকে আমি বলবো যে ইনপুট সার্কিটটা যেটা, ঠিক আছে, তো লেফট সাইডটা এমিটার বেস যেটা জাংশন, এই জাংশনটাকে আমরা সবসময় কি করি? ফরওয়ার্ড বায়াস করি। আর আউটপুট সার্কিটটাকে মানে বেস কালেক্টর জাংশনটাকে আমরা রিভার্স বায়াস করি, তাই তো? তাহলে মনে কর যদি আমি এমিটার আর বেস এই জায়গাটাতে রিভার্স বায়াস করতে, ফরওয়ার্ড বায়াস করতে চাই, আমি কি করবো বল? এখানে একটা ব্যাটারি দেবো, তো এই ব্যাটারিটা কেমন হবে? এনটাকে নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে, আর পিটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করতে হবে। আর যদি এটা করা হয়, প্রথম ইনিশিয়ালি আমি এমিটার বেস জাংশনটাকে আমি কি করলাম? এটা ফরওয়ার্ড বায়াস দিয়ে দিলাম, তাহলে কি হবে বল দেখি? এই দিকটা মনে করো আমি কিছুক্ষণ সার্কিট যুক্ত করিনি, কি হবে বলতে পারবি? এই ব্যাটারিটার আমি নাম দিচ্ছি ভিবিবি। জাস্ট কারেন্ট ফ্লো করবে পিএন সংযোগ ডায়োড ডিটেক্ট এনপি, এটা পিএন সংযোগ ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, আর কিছুই হবে না। কি বলছি বুঝতে পারছিস? তাহলে এটা কমপ্লিট এর ফ্লোটা হবে টোটাল ট্রানজিস্টরটা জুড়ে কখন? আমি যদি এই কালেক্টর বেস জাংশনটাকেও যদি আমি কি করি? রিভার্স বায়াস করি, যেটা আমার মেন পারপাস বা উদ্দেশ্য।
ঠিক আছে। এবং এইটাকে যদি আমি করতে চাই রিভার্স বায়াস, কি করব, এই প্রান্তটাকে আমি পজিটিভের সঙ্গে যুক্ত করব আর এই প্রান্তটাকে আমি নেগেটিভের সঙ্গে যুক্ত করব। এবং বুঝতে পারছি এই ব্যাটারিটা আমি একটু স্ট্রেংথটা বেশি রাখবো এর থেকে ভিসিসি। এর কারণ আছে, বুঝতে পারবে একটু পরে যে কেন ভিসিসিটা ভিবির থেকে বেশি আমার রিভার্স বায়াসটা কেন হাইলি রিভার্স বায়াস হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার ইনিশিয়াল রিকোয়ারমেন্ট ছিল, এটা আমার বায়াসিং এর, যে আমি এইটাকে আমি লেফট সাইডটাকে মানে এমিটার বেস জাংশন যেটা, আমি এটাকে জে এবি বলতে পারি, জে এবি ইবি বলতে পারি, এমিটার বেস জাংশন, এটাকে আমরা করব সবসময় ফরওয়ার্ড বায়াস। আর একটা হচ্ছে বেস এমিটার জাংশন, বেস কালেক্টর জাংশন মানে যে সিবি বা কালেক্টর বেস জাংশন, এটাকে আমরা করব রিভার্স বায়াস। এটি ইনিশিয়াল রিকোয়ারমেন্ট। এবার আমাকে বলতো, এবার রেজিস্ট্রেশনে যেমন যা থাকবে থাকবে, এবার বলতো ইনিশিয়ালি কি হবে, এখানে কি ঘটনাটা ঘটবে অ্যাকচুয়ালি। তুই দেখ, যখনই আমি এটাকে নেগেটিভ প্রান্তটাকে নেগেটিভের সঙ্গে যুক্ত করেছি, তাহলে কি ইলেকট্রনগুলোকে কি করবে, রিপালস করবে। তাহলে ইলেকট্রনগুলোকে যদি রিপালস করে, তার মানে কি হবে, ইলেকট্রনগুলো এদিকে যেতে চাইবে। তাহলে ইলেকট্রনগুলো যদি এদিকে যায়, তাহলে এখানে একটা এমিটার কারেন্ট ফর্ম হবে। এমিটার থেকে বেসের দিকে ইলেকট্রনগুলো গেলে ইলেকট্রনের প্রবাহের অপোজিট দিকে একটা এমিটার কারেন্ট এখানে একটা ফর্ম হবে। এবারে দেখ, এগুলো এই বেসে যেয়ে কি করবে, রিকম্বিনেশন করবে। কিন্তু বেসে কি, বেসে তো হোলের সংখ্যা খুব কম আছে, কারণ এটা পাতলা আছে, থিন আছে একটা। তাহলে হোলের সংখ্যা যদি খুব কম থাকে, তাহলে কম রিকম্বিনেশন হবে, বেশিরভাগটাই কালেক্টরে চলে যাবে। এবং কালেক্টরে খুব ভালোভাবে যাবে তখনই যদি এটি ইফেক্টিভলি রিভার্স বায়াস থাকে, ভিসিসি যদি হাই হয়। ভিসিসি যদি হাই হয় তাহলে এটা ইফেক্টিভলি রিভার্স বায়াস হবে। কেন ভিসিসি হাই হলে ইফেক্টিভলি রিভার্স বায়াস হচ্ছে আমি একটু পরে ডিসকাস করব। কিন্তু একটু এইটুকু বুঝতে পারছি যে এটা যদি রিভার্স বায়াস হয়, তাহলে কি এই প্রান্ত পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত হয়, তার মানে কি ইলেকট্রনগুলোকে কি করবে, এদিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ইলেকট্রনগুলো এই বেসটাকে পেরিয়ে এদিকে যেতে পারবে ইলেকট্রনগুলো। তাহলে যদি ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যেতে পারে, তাহলে সেটা কি কালেক্টর কারেন্ট ফর্ম করবে। তাহলে কালেক্টর কারেন্ট যদি ফর্ম করে, ইলেকট্রনগুলো এইদিকে যাওয়ার জন্য কালেক্টর কারেন্ট ফর্ম হচ্ছে, কারণ কালেক্টর কারেন্টের ডিরেকশনটা ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে, জাস্ট এদিকে। দিস উইল বি আইসি, দিস উইল বি কালেক্টর কারেন্ট। এবার আমি অ্যাজই মনে হচ্ছে কি না, ইলেকট্রনগুলো এখানে যে রিকম্বিনেশন হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো যদি এখানে গিয়ে রিকম্বিনেশন হয়, মানে বিষয়টা এরকম হচ্ছে যে এখানে একটা মনে করো আমার জায়গা আছে, আমার এদিক থেকে সাপোজ ধর 3টা ইলেকট্রন যাচ্ছে, তাহলে 2টো ইলেকট্রন এখানে পেরিয়ে চলে গেল এদিকে, আর একটা ইলেকট্রন এখানে আটকে গেল। তাহলে তুই বুঝতে পারছিস আমার টোটাল যে কারেন্টটা ফর্ম করছিল সেটা 3টা ইলেকট্রনে, সেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি আই হওয়া উচিত ছিল। কিন্তু তার মধ্যে এই 3টা ইলেকট্রনই ফ্লো করছে এই রিজিয়নে, মানে এমিটার রিজিয়নে, তাহলে এটা আমার আই। কিন্তু তার মধ্যে মাত্র 2টা ইলেকট্রন কালেক্টরে গেছে, তার মানে সেটা কি ফর্ম করেছে, আইসি। তাহলে যে একটা ইলেকট্রন বাকি আছে সেটা কি ফর্ম করবে, আইবি, বেস কারেন্ট। আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম? যে সাপোজ ধর আমি খুব সিম্পল একটা এক্সাম্পল, 3টা ইলেকট্রন মনে করে এদিক থেকে পাস করছে, তাই একটা ইলেকট্রন মানে এখানে রয়ে গেছে। তাহলে 3টা ইলেকট্রনই প্রথমে এমিটার কারেন্ট সৃষ্টি করেছে, তার মধ্যে 2টা ইলেকট্রন পাস হয়ে গেছে, তার মানে সে কি ফর্ম করছে, কালেক্টর কারেন্ট ফর্ম করছে। তাহলে বাকি যে কারেন্টটা ফর্ম হচ্ছে আই থেকে আইসিটা বাদ দিলে সেটা কোথায় হচ্ছে, এই বেসে, তার মানে আইবি ফর্ম করছে বেস কারেন্ট। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আই সমান আইসি প্লাস আইবি। অথবা আমি ব্যাপারটাকে তাহলে এদিকে যদি আই হয়, এদিকে যদি আইসি হয়, তাহলে নিশ্চয়ই এদিকে আইবি হবে, কারণ আই সমান কি আইসি প্লাস আইবি। না আইবিটা কোন দিকে, উপরের দিকে হবে মানে নাকি, এদিকে আই যদি হয় এদিকে আইসি হয়, তাহলে আই প্লাস এই উপরের দিকে হবে ডিরেকশনটা, কারণ এদিক থেকে আইবি এদিক থেকে আইসি দুজনে মিলে আই ফর্ম করতে দেয়, আই সমান আইসি প্লাস আইবি। কিন্তু ব্যাপারটা যেটা আমি এইভাবে ভাবতে পারি যে অ্যাজই মনে হচ্ছে যে ইলেকট্রনটা এখানে এইভাবে এদিকে চলে এসেছে, অ্যাজই মনে হচ্ছে ইলেকট্রনটা এখানে আটকে গেছে এইভাবে। ইলেকট্রন যদি এদিক থেকে এইভাবে আটকে যায়, তাহলে ইলেকট্রনের এখানে ফ্লোটা কোন দিকে হচ্ছে, নিচের দিক থেকে হচ্ছে, কারেন্ট ডিরেকশনটা হবে উপরের দিকে। সেইভাবেও আমি বলতে পারি যে আই সমান আইসি প্লাস আইবি। বল।
বলি যে বেস রিজিয়নের সাথে ইলেকট্রন হোলের সাথে রিকম্বিনেশন ঘটবে, তাহলে তো কারেন্ট হচ্ছে কি করে? কারেন্ট হচ্ছে বলতে কি দেখ, মেন কথা যদি এখানেও তো তাই একই কেস, আমার এমিটারও তো একই কেস। আমি দেখছি যে যে কারেন্টের কথা বলছি, আমি আই বলি, আইবি বলি বা আইসি বলি, এই যে কারেন্ট গুলো আমি আউটার সার্কিটে লিখেছি, এগুলো মূলত আমি বলতে চাইছি যে এইখানে যে ইলেকট্রনের প্রবাহের যে ডিরেকশনটা, সেটা থেকে আমি বলছি দেখ, আমার এই এমিটার রিজিয়নে ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাই আমি এইদিকে বলেছি। সিমিলারলি কালেক্টর রিজিয়নে এইদিকে যাচ্ছে ইলেকট্রনটা, তাই আমি এইদিকে বলেছি। সিমিলারলি বেস রিজিয়নে এইদিকে যাচ্ছে, তাই আমি এইদিকে বলছি। মানে আমার এখানে এসে যে ফ্লো করেছে, আমি অ্যাজই ভাবতে পারি যে একটা ইলেকট্রন এখানে এসে রিকম্বিনেশন হয়ে গেছে, তার ফলে আমি ভাবতে পারি এটা এদিকে চলে এসেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখ, এটা আমি এইভাবে ভাবছি, জাস্ট আমাদের আমাদের একটা কনভেনশন কিভাবে আমরা কারেন্টটাকে আমরা ভাববো। কিন্তু আসলে মানে কারেন্টটা তো দেখ, কারেন্টের ডিরেকশন গুলোকে তো আমরা এইভাবে ভাবি যে এটা তো একটা কনভেনশন যে এইদিকে আমার ইলেকট্রন যাচ্ছে, তার বিপরীত সাইডে আমি ধরবো কারেন্টটা, এটা জাস্ট একটা কনভেনশন। কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাপার কি, টোটাল এখানে যে কারেন্টটা হচ্ছে সেটা আসলে কি জন্য হচ্ছে, সেটা আসলে হচ্ছে যে এইগুলোর প্রবাহের জন্য, ইলেকট্রনের প্রবাহের জন্য। যেমন একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কিভাবে বলি, একটা কন্ডাক্টরের ক্ষেত্রে মনে করো যদি ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যায়, তখন আমরা আউটার সার্কিটে প্রবাহটা এইভাবে ধরে নিত যে ইলেকট্রনটা যেহেতু এইদিকে গেছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে প্রবাহটা কোন দিকে হবে, এইদিকে হবে কন্ডাক্টরের ক্ষেত্রে। ইন দ্য সেম ওয়ে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যালো বেরিয়ে গেছিল না? না তো বেরিয়ে নিতে বেরিয়ে গেছিল, সব মুছে গেছে, গোলমাল হয়ে গেল আরো। ছবিটা আঁকতে হবে রে। যাই হোক, আমি একটা রাফ ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, ঠিক আছে? নেট ডিস্টার্ব হচ্ছে। এন পি এন, তো যেটা বলছিলাম, যে ব্যাপারটা হচ্ছে যে তুই যেটা বলতে চাইছিলি যে আমাদের জাস্ট একটা কনভেনশন, অ্যাকচুয়ালি আমার এখানে কি হচ্ছে, আমার এখানে দুটো চার্জ ক্যারিয়ার আছে, তাই প্রবলেমটা হচ্ছে। ওই জন্য আমরা দুই ভাবে ধরছি, নাহলে আমার আমার একটাই ডিরেকশন থাকতো সব। যখন আমরা এখানে কন্ডাক্টরের কথাটা ভাবি, এখানে একটা কন্ডাক্টরের কথা যখন ভাবি যে এখানে কন্ডাক্টর ইলেকট্রন এদিক থেকে যাচ্ছে, তার মানে প্রবাহ মাত্রা আমরা বুঝতে পারছি এদিক থেকে এদিকে হবে। কিন্তু এইখানের ক্ষেত্রে সেটা শুধু ইলেকট্রনের কথা ভাবলে হচ্ছে না, আমাকে যেহেতু হোলটাও আছে, তার জন্য আমাকে আর একটু বিষয়টাকে মোর ডিপলি ভাবতে হচ্ছে, দুটো ক্যারিয়ারের জন্যই ভাবতে হচ্ছে, তাই দু রকম ডিরেকশন পাচ্ছে, আর কিছুই নয় ব্যাপারটা। এবারে সেটা আমরা বিভিন্ন কনভেনশনে ধরছি ব্যাপারটা। আমি যেটা প্রথমে বললাম সেটা সেটা মোর সিগনিফিকেন্ট, ব্যাপারটা সেটা মোর সিগনিফিকেন্ট, যে আমি ভাবতে পারি যে এখানে আমার 3টা ইলেকট্রন ছিল, তাহলে আমাকে হোলের কথা ভাবতে হচ্ছে না, আমি ইন টার্মস অফ ইলেকট্রন ভাবতে পারছি। ঠিক আছে, যে আমার 3টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন পেরিয়ে গেছে, একটা রয়ে গেছে, তাহলে এই 3টা ইলেকট্রন গতিশীল ছিল কোথায়, এমিটার জাংশনে, এমিটারের মধ্যে। তার মানে এখানে এমিটার কারেন্টটা কনস্টিটিউট করছে 3টা ইলেকট্রনে, বাট কালেক্টর কারেন্টটা কনস্টিটিউট করছে 2টা ইলেকট্রনে মাত্র। তাহলে আর একটা ইলেকট্রন কোথায় গেল, বাকি যেটা রয়েছে, তাহলে বেস কারেন্ট সেটাই হবে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে সেটাকে আমি অ্যাজই ভাবতে পারি যে, কারণ আমার ডিরেকশন তাই বলছি, দেখ আই মাইনাস আইসি যদি হয়, তাহলে এদিকে আমার যদি আই হয় মনে কর, আর এদিকে যদি আমার আইসি হয়, তাহলে এই এই ইকুয়েশনটা কি বলছে, আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে আমার আইবির ডিরেকশনটা এমন হওয়া উচিত যাতে করে আই সমান আইবি প্লাস আইসি হয়। তো কারণ আমার এখানে কারেন্টের ডিরেকশন থাকবে, সার্কিট মানে এটা একটা,
তাহলে সেটাকে আমি ভাবতেই পারি এইভাবে যে একটা ইলেকট্রন এখানে এসে যখন রিকম্বিনেশন করছে তার মানে আমি ভাবতে পারি যে এখানে যে ইলেকট্রনটার গতি ছিল তা ছিল সেটা এইদিকে, তার জন্য পোয়া মাত্রাটা এইদিকে। বুঝা গেল ব্যাপারটা? হুম। তাহলে দেখ, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা রিলেশন পাচ্ছি কারেন্ট গুলোর মধ্যে যে আই সমান আইসি প্লাস আইবি। এইটা সত্যি সবসময় তুই যেভাবেই ভাব, ঠিক আছে? আমাদের এইটা ইম্পর্টেন্ট এখানে যে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, ঠিক আছে? এবং এই আইসির সঙ্গে দেখ আই এর একটা কি রিলেশন আছে। ডাইরেক্টলি আমি যদি বলি যে আইসির সঙ্গে আই যে রিলেশনটা, আমি একদম বেসিক থেকে যদি ভাবি যে ব্যাপারটা যে এই জায়গাটাতে আমি যদি বলি, এই যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম বারবার, বা এটা আমি একটু বাড়িয়ে বলতে পারি, যদি আমার 100টা মনে করি ইলেকট্রন লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে গতিশীল হয়, মানে এমিটার থেকে গতিশীল হয় 100টা ইলেকট্রন, তার মধ্যে এমিটারে খুব কম সংখ্যক, আমরা জানি যে বেশি আমরা জানি খুব কম সংখ্যক রিকম্বিনেশন হয়। তাহলে আমি ধর প্রবাবিলি ধরে নিচ্ছি 1% রিকম্বিনেশন হয়েছে। তাহলে 1% যদি রিকম্বিনেশন হয় এখানে জাস্ট, তার মানে আমি বলতে পারি 1% বা 2% ম্যাক্সিমাম রিকম্বিনেশন হবে 2%, তাহলে 98টা ইলেকট্রন চলে যাবে। তাহলে বাকি ইলেকট্রন গুলো কি হবে? বাকি ইলেকট্রন গুলো এখানে বেস কারেন্ট ফর্ম করেছে। তাহলে একটা টোটাল ইলেকট্রন একটা ফ্র্যাকশনাল ভ্যালু ভেবে দেখ, টোটাল যে আমার কালেক্টর কারেন্টটা হয়েছে, টোটাল যে কালেক্টর কারেন্টটা আমি পেয়েছি, কালেক্টর কারেন্টটা আইসি, তার সঙ্গে যদি আমি একটা ফ্র্যাকশনাল ভ্যালুকে গুণ করি, সেই ফ্র্যাকশনাল ভ্যালুটা কত? সেই ফ্র্যাকশনাল ভ্যালুটা হচ্ছে যে পার্সেন্টেজটা আমার এখানে হারিয়ে গেছে ইলেকট্রনটা, ভেবে দেখ, যে পার্সেন্টেজ ইলেকট্রনটা আমার এখানে হারিয়ে গেছে সেটা কত? সেই ফ্র্যাকশনটা আমি যদি বলি আলফা, তাহলে আলফা ইন্টু আইসি ইজ ইকুয়াল টু অবশ্যই আই হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু আলফা আইসি আমি লিখতে পারি। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছিস? তার মানে আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই। দেখ আলফাটা কি কি ডিনোট করছে, যে আমার আই এর সাপেক্ষে আইসির ফ্র্যাকশনাল ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু অফ আইসি উইথ রেসপেক্ট টু আইই। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার কতটা ফ্র্যাকশন এখানে হারিয়ে গেছে সেটা দিয়ে আমি জাস্ট গুণ করছি, আর কিছুই না। তাহলে কারণ আমার এখানে কত ছিল? এখানে ছিল 100টা ইলেকট্রন ছিল, তার মধ্যে দিয়ে আমার 98 ইলেকট্রনটা 2% ইলেকট্রন, আমি 2% ইলেকট্রন যেটা, সেই 2% ইলেকট্রনটা আমার এখানে রয়ে গেছে হলে, তাহলে সেই কতটা কতটা ফ্র্যাকশন আমার রয়েছে এখানে, সেটাই আমার রিলেশন দেবে আইসি আর আই এর মধ্যে। হাউ মাচ ইলেকট্রনস গোয়িং ফ্রম এমিটার টু কালেক্টর, কতটা ফ্র্যাকশন আমার এমিটার টু কালেক্টরে গেছে, সেটাই আলফা। তাহলে আমি আইর সঙ্গে আইসির একটা রিলেশন এইভাবে লিখতে পারি, আইসির সঙ্গে আইর একটা রিলেশন আমি লিখতে পারি এইভাবে। মানে সাপোজ যদি আমি এরকম ভাবে একটা সংখ্যা নিয়েও তুই বলতে পারিস যে এখানে মনে কর আমার 100টা যেটা রয়েছে আর আমার লাস্টে 98টা রয়েছে, তাহলে এই যে 98/100 যেটা, এটা কত হচ্ছে? 0.98। দেখ এই যে আমি 0.98 কথাটা বলছি, এটা কত? টোটাল ইলেকট্রনের কত? 2%। টোটাল ইলেকট্রন 2% হারিয়েছে, যেটা কমেছে টোটাল ইলেকট্রন আমি 2% বলবো না, যে 2%টা কমেছে সেটা 0.98। তারপর যেটা দাঁড়িয়েছে ফাইনালি সেটা 0.98, 2% কমার পরে যেটা দাঁড়িয়েছে সেটা 0.98। তাহলে এই যে কালেক্টর কারেন্ট আমি ফাইনালি পেয়েছি, সেই কালেক্টর কারেন্ট আর ইনিশিয়ালি যেটা ছিল আমার এমিটার কারেন্ট, তার যে একটা কতটা ফ্র্যাকশনাল ভ্যালু আমি পাচ্ছি এমিটারের সাপেক্ষে কালেক্টরটা, এমিটারের সাপেক্ষে আমার কালেক্টরটা কতটা হয়েছে, যে ফ্র্যাকশনাল ভ্যালুটা পাচ্ছি, সেটা আমি একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো তো, সবসময় পাবো। যে একটা যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে এটা সত্য হবে, শুধু আমার আইসি আই এর ক্ষেত্রে নয়, যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে যে আমার একটা ইনিশিয়াল একটা ভ্যালু ছিল আর একটা আমি ফাইনাল ভ্যালু পাচ্ছি। বাট যদি আমার এমন হয় যে ফাইনাল ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু থেকে কিছু পরিমাণ কমে যায়, তাহলে সেখানে আমি একটা ফ্র্যাকশনাল চেঞ্জ পেয়েছি। তো সেই ফ্র্যাকশনাল চেঞ্জটা আমার কত পাবো? ইনিশিয়ালের সাপেক্ষে ফাইনালি কতটা পরিবর্তন হয়েছে, কত গুণ হয়েছে আমি বলতে পারি। চেঞ্জ না বলে গুণ বললে ভালো হবে, মাল্টিপ্লিসিটিটা কত। চেঞ্জ মানে দুটো ডিফারেন্স বোঝাচ্ছে, আমি মাল্টিপ্লিসিটি হিসাবে বলতে পারি যে তাহলে এখন যে ভ্যালুটা, ফাইনাল যে ভ্যালুটা হয়েছে, সেটা ইনিশিয়াল ভ্যালুর কত অংশ। ফাইনাল যে ভ্যালুটা হয়েছে আইসি, সেটা ইনিশিয়াল ভ্যালুর কত অংশ, সেটা যদি আমরা বলি তাহলে সেটা একটা বুঝতে পারছি একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট টার্ম আসবে।
তাহলে সেটাকে আমরা এখানে আলফা দিয়ে ডিনোট করছি। তাহলে আইসি আর আই এর মধ্যে এখানে আমরা একটা রিলেশন পাচ্ছি, যে সেটা হতে পারে আলফা আইসি, আই ইকুয়াল টু আলফা আইসি, আইসি ইকুয়াল টু আলফা আই না, ভুল বলছি এটা, সরি, আইসি ইকুয়াল টু আলফা কালেক্টর কারেন্ট আলফা। এখানটা বুঝলি দেখ না, গোলমাল হয়ে গেল, লেখাটা গোলমাল হয়ে গেল, আমি আরো বলে দিচ্ছি। আমার কথাটা কি তোরা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এইখান থেকে যে ইলেকট্রন গুলো এইখানে পৌঁছেছে, পৌঁছানোর ফলে কিছু ইলেকট্রন থেকে যাওয়ার পর এখানে ফাইনাল ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের সংখ্যাটাকে আমি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছি কারেন্ট দিয়ে। তো এখানে কারেন্টের সঙ্গে তো ইলেকট্রনের সংখ্যার রিলেশন আছে। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু ছিল আইই, কিন্তু ফাইনাল ভ্যালু আমার হয়েছে কত, আইসি। এটা হচ্ছে মোদ্দা কথা। ইনিশিয়াল ভ্যালু ছিল আই, ফাইনাল ভ্যালু হয়েছে আইসি। তাহলে ফাইনাল ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালুর কত অংশ? ফাইনাল ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালুর কত অংশ? আইসি বাই আই। তাহলে এইটাকে আমি যেটা দিয়ে প্রকাশ করছি সেটাকে আমি আলফা বলছি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আইসি ইজ ইকুয়াল টু আলফা আই। ফ্র্যাকশনাল চেঞ্জটা আমি বলছি, মানে কত গুণ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কালেক্টর কারেন্ট এই আইসি ছাড়া, আর কালেক্টর কারেন্ট আর কি থাকতে পারে কালেক্টর কারেন্টের এখানে? এই মাইনরিটি যে চার্জ ক্যারিয়ারগুলো ছিল সেগুলো একটা কারেন্ট তৈরি করতে পারে। যেখানে এখানে হোল ছিল, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে যে হোলগুলো ছিল, এই হোলগুলো কোন দিকে যাবে? এই হোলগুলো তো এইদিকে যাবে। তাহলে এই হোলগুলো যদি এইদিকে যায় সেটা এইদিকে কারেন্ট সৃষ্টি করবে, এই ডিরেকশনে কারেন্ট সৃষ্টি করবে, মানে সেটা আইসির সঙ্গে একটা যোগ হবে। এই মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেগুলো আছে কালেক্টরের যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, সেই মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো কালেক্টর থেকে বেসের দিকে যাবে। তার ফলে কি হবে? আরেকটা কারেন্ট তৈরি হবে, যেটাকে আইসিবিও বলা হয়। আইসিবিও, এটা কি অ্যাকচুয়ালি আইসিবিও অ্যাব্রিভিয়েটেড ফর কি? কালেক্টর বেস কারেন্ট উইথ ওপেন এমিটার বা উইথ এমিটার ওপেন। মানে এমিটারটা যদি আমি ওপেন রাখি, এদিকে সার্কিটটা যদি ওপেন রাখি, তাহলে শুধুমাত্র এইদিকে যেটা যাবে সেটা হচ্ছে যে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমি ইন্ডিভিজুয়ালিটাকে ভাবতে পারি। তার মানে আইসির দুটো জিনিস নিয়ে কনস্টিটিউশন হচ্ছে। আইসির যে কনস্ট্রাকশনটা সেটা দুটো বিষয় নিয়ে, একটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার এইচ আর মেজরিটি চার্জ ক্যারিয়ার ই। তাহলে আইসি সমান আমি বলতে পারি ফাইনালি আলফা আই একটা তো ছিলই, প্লাস আমি বলতে পারি আইসিবিও। এইটাকে অনেক সময় সংক্ষেপে আমরা এইভাবে লিখি আইসিও, জাস্ট এটাকে লিকেজ কারেন্ট বলা হয়। আলফা আই প্লাস আইসিও বা আইসিবিও বলতে পারি, ঠিক আছে? এইটা কি? এটা অ্যাকচুয়ালি লিকেজ কারেন্ট। স্মল অ্যামাউন্টের একটা কারেন্ট পাওয়া যাবে, বাট দিস স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট যখন আমরা থার্মাল স্টেবিলিটি আলোচনা করব বায়াসিং সার্কিটের জন্য, তখন কিন্তু এই আইসিওর বেশ ভালোই সিগনিফিক্যান্ট আছে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের যদি এমিটার সার্কিট বল স্যার, বলতে যদি এমিটার সার্কিট ওপেন না থাকে তাহলে স্যার এটা কি প্রভাব হবে? অবশ্যই হবে, কিন্তু আমি এর এক্সাক্ট ভ্যালুটা পেতে গেলে আমাকে এমিটার সার্কিটটা ওপেন রেখে বুঝতে হবে কতটা হচ্ছে। মেজারমেন্ট আমি করছি এমিটার সার্কিটটা ওপেন রেখে, আর কিছুই না। মেজারমেন্ট আমি যেটা করছি, বুঝা গেল ব্যাপারটা? এবারে দেখ, তাহলে এইটা আমি একটা ডিসকাশন করলাম। এই ডিসকাশনটার মাধ্যমে আমরা যে প্রিন্সিপালটা ডিসকাশন করলাম, সেই প্রিন্সিপালটাতে আমার বেসটা এখানে কমন ছিল অ্যাকচুয়ালি। কারণ দেখ, আমরা যখনই একটা ডিভাইস বলবো, ডিভাইসের একটা ইনপুট টার্মিনাল থাকবে, একটা আউটপুট টার্মিনাল থাকবে, দুটো টার্মিনাল থাকবে সবসময়।
একটা থাকে হচ্ছে যে ইনপুট টার্মিনাল, আর একটা থাকে আউটপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল এন্ড আউটপুট টার্মিনাল। তাহলে একটা যদি আমি টু পোর্ট নেটওয়ার্ক বলি, এরকম একটা নেটওয়ার্ক সিস্টেম বলি, যে এটা আমার একটা যে কোনো একটা ডিভাইস আছে, তার যদি ইনপুট থাকে এরকম দুটো টার্মিনাল থাকবে ইনপুট, আর আউটপুট দুটো টার্মিনাল থাকবে। তাহলে দেখ, তাহলে মোট আমার 4টা টার্মিনাল দরকার, কিন্তু আমার এখানে কি 4টা টার্মিনাল আছে? ইয়েতে ট্রানজিস্টর 3টা টার্মিনাল আছে তো, তাই তো? একটা এমিটার, একটা বেস, আর একটা কালেক্টর। তার বুঝতে হচ্ছে আমাকে সবসময় একটা কমন রাখতে হবে, তবে আমি এরকম কনফিগারেশনটা পাবো। একটাকে কমন রাখতে হবে, হয় বেসকে, না হয় এমিটারকে, না হয় কালেক্টরকে। তাহলে এখানে আমরা বেসটাকে কমন রেখেছি। আমি বলতে পারি যে এই দুটোই মিলে আমার একটা ওপেন সার্কিট তৈরি, ইনপুট টার্মিনাল, আর এই দুটোই মিলে আমার আউটপুট টার্মিনাল। বেসটা কমন আছে, তাহলে আউটপুট টার্মিনাল কে কালেক্টর বেস, ইনপুট টার্মিনাল কে এমিটার বেস, তাহলে বেসটা কমন আছে। তার মানে এটা কমন বেস কনফিগারেশন, আসলে সিবি কনফিগারেশন। সিমিলারলি আমরা ইটাকে কমন রাখতে পারি, তখন আমরা সেটাকে সিই কনফিগারেশন বলবো, কমন এমিটার কনফিগারেশন। সিমিলারলি কালেক্টরটা যদি রাখি তাহলে আমরা সিসি কনফিগারেশন বলবো। বাট সি কনফিগারেশন ইজ এগেন মোর ইম্পর্টেন্ট। তাই আমরা প্রথমে এনপিএন পিএনপির মধ্যে এনপিএনটাকে বেছেছিলাম, তার মধ্যে আবার আমরা যেটাকে বাছছি সেটা হচ্ছে সি কনফিগারেশন, কমন এমিটার কনফিগারেশন। কেন কমন এমিটার কনফিগারেশন বাছছি? না, কমন এমিটার কনফিগারেশন ইজ মোর ইউজফুল ফর ট্রানজিস্টর এমপ্লিফায়ার, এজ এ ট্রানজিস্টর এমপ্লিফায়ার এন্ড ট্রানজিস্টর এজ এ সুইচ। ট্রানজিস্টরের মেন যে দুটো অ্যাপ্লিকেশন, সেটা যে ট্রানজিস্টর এজ এ এমপ্লিফায়ার, ট্রানজিস্টরের মেন অ্যাপ্লিকেশন, ট্রানজিস্টর এজ এ সুইচ, ট্রানজিস্টর একটা অ্যাপ্লিকেশন, আর ট্রানজিস্টর এজ অসিলেটর, ওটা অ্যাপ্লিকেশন বটেই। বাট এগুলো সব সি মোডে যখন অপারেট করবে ট্রানজিস্টরটা, দেন ওটা বেশি ইফেক্টিভ এবং বেশি বেনিফিশিয়াল, সেটা আমরা বুঝতে পারবো। কাজে আমরা সি কনফিগারেশনটাকে নেবো। সিসিটার তেমন কোনো ইউজ নাই, সিবিটা তাও ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, সি এর ইউজ সব থেকে বেশি, কমন এমিটারের ইউজ সব থেকে বেশি। কিন্তু যেটাই আমি ইউজ করি না কেন, মেন যে প্রিন্সিপাল সেটা সেম, যে প্রিন্সিপালটা তখন আমি বললাম, এটাই মেন প্রিন্সিপাল। আমাদের সবসময় এটাই উদ্দেশ্য থাকবে যে আমরা এমিটার বেস জাংশনটাকে, যে ইবিটাকে কি করব, আমরা রিভার্স বায়াস করব, আর যে সিবি যেটা কালেক্টর বেস জাংশন, সেটাকে আমরা কি করব, রিভার্স বায়াস করব। ফরওয়ার্ড, যে ইবিটাকে করব ফরওয়ার্ড বায়াস লেফট সাইড থেকে, আর এটা যে সিবিটাকে করব আমরা রিভার্স বায়াস। এবং এই রিভার্স বায়াসটা কেন বেশি করা হচ্ছে, আমি বলছিলাম ভিসিসি ব্যাটারিটা কেন বেশি নেওয়া হচ্ছে, যাতে করে কি হয়, এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে, ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে, তবে আমি কালেক্টর কারেন্টটা পাবো ঠিকঠাক। তাই জন্য এটা আমি বেশি রাখছি ভিসিসিটাকে। ইফেক্টিভলি রিভার্স বায়াস হবে, কম হলে ইফেক্টিভলি রিভার্স বায়াস হবে না। দেখাবো সেটা আমি একটু পরে এক্সাম্পল দিয়ে, যখন ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো আঁকবো। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে, তাহলে আমরা সি যে কনফিগারেশনটা, সেই সি কনফিগারেশনটা দেখবো, সেটাকে আমরা আবার স্টাডি করব ভালোভাবে। সি কনফিগারেশনটা, সেটার উপরে সব আলোচনাটা করবো, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে হয়, সেগুলো সি মোডটার উপরেই সব আমরা ডিসকাস করব। বাট বিষয়টা আমাদের সব ক্ষেত্রে একটাই কাজ হবে, কি না, এমিটার বেস জাংশনটাকে আমরা সবসময় ফরওয়ার্ড বায়াস করতে চাইবো, আর কালেক্টর বেস জাংশনটাকে আমরা সবসময় রিভার্স বায়াস করতে চাইবো। বুঝা গেল ব্যাপারটা? এবং এটা একটা ইনিশিয়াল রিকোয়ারমেন্ট ট্রানজিস্টর বায়াসিং এর, যেটা ইনিশিয়াল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এটা। এরপরে আমরা দেখবো যে থার্মাল স্টেবিলিটিটাকে কতটা ভালো করছে, তার জন্য বিভিন্ন টাইপের সার্কিট করব, বিভিন্ন টাইপের বায়াসিং সার্কিট হয় তোরা জানিস, সেগুলো পড়বো। বাট সেই বিভিন্ন যত টাইপের বায়াসিং সার্কিট করি, মেন ইনিশিয়াল যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এটা, যে এমিটার বেস জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস করব এবং কালেক্টর বেস জাংশনকে আমি রিভার্স বায়াস করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আরেকবার জয়েন করতে, এই টাইমটা শেষ হয়ে গেছে। আমি এবারে কমন এমিটার ট্রানজিস্টরের ইনপুট এন্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ডিসকাস করব, কারেন্ট কনস্টিটিউশন। ঠিক আছে, টাইমটা শেষ হয়ে গেল। ঠিক আছে, লিভ হয়ে যা।